সাংবাদিকতা করে সংসার চালানো কোনো ক্রমেই সম্ভব নয়। সম্ভব ৬ মাস ১ বছর তাদের কোনো নিউজ নাই। এই জায়গা থেকে আপনি কি একাধিক সংগঠন না থেকে একটা সংগঠন বা এক ছায়ার তলে সবার থাকা কি প্রয়োজন ছিল না? করে কোনো সংগঠন করি তাইলে উপজেলায় বিভিন্ন প্রোগ্রামে আমি আলাদা করে দাওয়াত পাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাউফলের কথা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমাদের নিয়মিত আয়োজন সাপ্তাহিক বাউফলে আজকে ৩য় পর্ব। গত ২ পর্বে আমাদের বাউফলের বিশিষ্ট ২ রাজনীতি ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তবে বর্তমান সময়ে বাউফলে সাংবাদিক নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। সেই আলোচনার আরো গভীরে যেতে আমাদের এবারের অতিথি বাউফল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জলিলুর রহমান। বর্তমান প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকতা নিয়ে তার সাথে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। চলুন দর্শক, আর দেরি না করে আমরা আমাদের অতিথির সাথে আলোচনা করি। জলিল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সম্মানিত প্রেস ক্লাবের একজন সভাপতি। আমাদের এই অনুষ্ঠানে এসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালোই লাগছে। আমি কখনো আশা করিনি যে বাউফলে এ ধরনের একটা স্টুডিও আমাদের এখানে হবে, যে আমরা এই বাউফলে বসেই বিভিন্ন টক শো বলি বা প্রোগ্রাম বলি, এ ধরনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবো, এটা আমি আসলে কখনই ভাবিনি। জি, ধন্যবাদ আপনাকে। জি, আপনার কাছে অনেক কিছু জানতে চাবো আজকে। তো আপনি একজন সিনিয়র সাংবাদিক বাউফলে। বাউফল দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি। আসলে সামাজিক বা সাংবাদিকতার ক্ষেত্রে বাউফলে সবচেয়ে বড় পরিবর্তন কি দেখছেন আপনি এই পর্যন্ত আপনার সাংবাদিকতায়? ধন্যবাদ সোহেল। আমি বাউফলে সাংবাদিকতা এসেছি ১৯৯৫ সালে। তখন আমরা সাংবাদিকতা করতে অনেক কষ্ট হয়েছে আমাদের। তখন আমরা হাতে লিখতাম। বিশেষ করে ফিচার নিউজগুলো আমরা ডাকযোগে ঢাকায় পাঠাইতাম। যখন জাতীয় পত্রিকায় আমরা কাজ করছি। তখন এরকমই ছিল না। তখন যোগাযোগ ব্যবস্থা ছিল না। তখন যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ ছিল। ফ্যাক্স ছিল যদিও। ফ্যাক্সের সর্বপ্রথম বরিশালে যাই আমরা, গুরুত্বপূর্ণ নিউজ হইলে বরিশালে গিয়ে ফ্যাক্স করতাম। জি। আর এরপরে আমাদের বাউফলের প্রবীণ সাংবাদিক, আমার শিক্ষাগুরু অধ্যাপক আমিরুল ইসলাম স্যার, উনি ইত্তেফাকের সাংবাদিক ছিল দীর্ঘ ৪০ বছরের। ওনার বাসায় একটি ফ্যাক্স ছিল, ওইখানে আমরা গিয়ে ফ্যাক্স করতাম। মানে অনেক পরিশ্রম করতে হইতো ওই সময়। অনেক পরিশ্রম করতে হইতো এবং এমনকি টিএনটিতে গিয়ে টেলিফোনের মাধ্যমেও নিউজ পাঠাইতে হইতো। সেই জায়গা থেকে এখন অনেক উন্নত। জি, জি। সেখান থেকে এখন আধুনিকতার ছোঁয়ায় এখন আমরা ইচ্ছা করলে হাতের নাগালের, আমরা ইচ্ছা করলে যে কোনো ঘটনা স্পটে বসি মোবাইলের মাধ্যমেও আমরা নিউজ আদান প্রদান করতে পারি। মানে আগের জায়গা থেকে তুলনামূলক এখন একবারে সহজ হয়ে গেছে সাংবাদিকতা। জি, জি। মফস্বল শহরে উপজেলা পর্যায়ে শুধু সাংবাদিকতা করে কি সংসার চালানো সম্ভব, নাকি পাশাপাশি অন্য কিছু করার প্রয়োজন আছে? আসলে এই মফস্বলে সাংবাদিকতা করে সংসার চালানো কোনো ক্রমেই সম্ভব নয়। সম্ভব না। হ্যাঁ, পাশাপাশি কোনো চাকরি অথবা ব্যবসার সাথে অবশ্যই জড়িত থাকা উচিত বলে আমি মনে করি। সংবাদকর্মীর। একজন সংবাদকর্মীর যে কোনো ব্যবসা অথবা শিক্ষকতা হোক বা অন্য কোনো চাকরি হোক বেসরকারি, এই ধরনের পেশার সাথে জড়িত থাকা উচিত বলে আমি মনে করি। তা না হলে এই সাংবাদিকতা দিয়ে কোনো কর্মেই পরিবার চালানো সম্ভব না। সম্ভব না। তার পাশাপাশি কিছু করতে হবে। হাতে গোনা বাংলাদেশে কয়েকটি পত্রিকা আছে, নামমাত্র আমাদেরকে ওই সম্মানী দিয়ে থাকে। তা সব পত্রিকায় না, সব পত্রিকায় হাতে গোনা কয়েকটি পত্রিকা আমি বলতেছি। সেই পত্রিকাগুলো থেকে ন্যূনতম কিছু সাংবাদিকদের সম্মানী দিয়ে থাকে। এছাড়া অনেক পত্রিকাই আছে কোনো দেয় না। এরা শুধুমাত্র পত্রিকা খুলে ধান্দাবাজি করার জন্য মফস্বল থেকে কিছু সংবাদকর্মী আমরা দেখি এখন যে বইপোরের মতো বিভিন্ন জায়গায় এসে একটা মোবাইল কিনেই সাংবাদিকতা শুরু করে দেয়। এইটা আসলে আমি যখন সাংবাদিকতা এসেছি তখন এইটা ছিল না। তখন হাতে গোনা অল্প কিছু সাংবাদিক বাউফলে ছিল, যেমন অধ্যাপক সাহাদত হোসেন খান, ইউনুস খান, বজলুল করিম স্যার, অধ্যাপক আমিরুল ইসলাম, রবীন্দ্রনাথ দাস, এই ধরনের কিছু লোকজন ছিল যারা বাউফলে
এই সাংবাদিকতা করেছেন। আর এখন তো শত শত সাংবাদিক এই বাউফলে আমরা দেখতে পাচ্ছি। জি, আমরা আরেকটা বিষয়ে খেয়াল করেছি যে কোনো সরকারি জব করতে গেলে ভাইবা দিতে হয়, অনেক পরীক্ষা-নিরীক্ষা দিতে হয়। সেই জায়গা থেকে সাংবাদিকতা একটা মূল পেশা বা একটা মানুষের ভালো লাগার পেশা। ওই জায়গায় আসতে কোনো পরীক্ষার আ সরকার রাখেনি। মানে সেই জায়গায় আপনি কি বলতে চান? আসলে আমি চাইলেই কেউ সাংবাদিক হতে পারছে। আমি আসলে এটা সরকার বলব না। এটা প্রত্যেকটা পত্রিকা এবং টিভি চ্যানেলের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে এই ধরনের ভূমিকা নেওয়া উচিত বলে আমি মনে করি। বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা এবং যেকোনো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই একটি নিউজ কিভাবে করতে হবে, এই ধরনের পরীক্ষার মাধ্যমেই তার আসা উচিত। আসা উচিত। যেমন আমি বাউফল প্রেস ক্লাবের সভাপতি। জি। এই আমাদের প্রেস ক্লাবের গঠনতন্ত্র আছে। যদি এই প্রেস ক্লাবের কেউ সদস্য হতে চান, সেই ক্ষেত্রে তার সর্বনিম্ন ডিগ্রি পাস হতে হবে। শিক্ষাগত যোগ্যতা বিএ পাসের নিচে হলে তাকে প্রেস ক্লাবের সদস্য করা যাবে না। এবং আরো বেশ কিছু আ নীতি বা নিয়মকানুন আছে নিয়ম আপনাদের। কানুন রয়েছে। সেগুলো মেনেই তাকে আসতে হবে। এবং ডিগ্রি পাস এবং সাংবাদিকতা করলেই যে এখানে সদস্য হতে পারবেন এরকমও নাই। এটা কারণ আমরা বিগত দিনে এটা ১৭ সালে আমরা এটা পাস করেছি যে বিভিন্ন জায়গায় যাইয়া চাঁদাবাজি, দান্দাবাজি এগুলা করে। যেমন গতকালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল বাউফলে। বাউফলে। বাউফল প্রেস ক্লাব এবং রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে একটি প্রোগ্রাম হয়েছে আমাদের, যে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ছিল। সেখানে প্রায় ৫০-৫৫ জন সাংবাদিক উপস্থিত ছিল। সেখানে আমরা বলেছি, আসলে একজন সাংবাদিকতা করতে গেলে তার কি থাকা প্রয়োজন। থাকা প্রয়োজন, আমি কি করতে পারি, আমার কাজ কি, আসলে আমি কতদূর আ কি করতে পারবো। একটা লোকের বিপক্ষে গিয়ে আমি নিউজ করতে গেলে আমার সত্যতা যাচাই করে এটা করতে হবে। মানে একপক্ষে কি নিউজ যেন না হয়। না, মানে এটা জানতে হবে জানতে হবে। সাংবাদিকতার আগে। অন্তত একটা মানুষের আত্মপক্ষ সমর্থনের সুযোগও তাকে দিতে হবে। আমার প্রশ্ন, আর বিশেষ করে অনেকগুলো পত্রিকা আছে বাংলাদেশে যারা শুধুমাত্র একপাক্ষিক নিউজ পাঠাইলে একপেশীয় তারা পত্রিকায় দেখি প্রকাশ করে। প্রিন্ট করে। কিন্তু আসলে বাংলাদেশে নামকরা বেশ কিছু পত্রিকা আছে যেগুলোয় একপক্ষীয় নিউজ পাঠাইলে ওগুলো ছাপে না। জি। তারা প্রকাশ করে না। কারণ উভয়ের আ প্রতিবেদকের বক্তব্য এবং যে ভুক্তভোগী সবার বক্তব্যই ওখানে উপস্থাপন করতে হবে। থাকা লাগবে। হ্যাঁ। নয়তো নিউজ এটা প্রিন্ট হয় না। না, অনেক মিডিয়া আমি এগুলো দেখেছি। দেবে না। এটাই উচিত, হওয়া জি, উচিত জি। বলে আমি মনে করি। জি, আপনি আরেকটু কথা বলি। আমরা দেখেছি, আমি তাদের সবার প্রতি সম্মান রেখেই বলি। বিভিন্ন শিক্ষক বা অন্য পেশার মানুষ সাংবাদিকতায় আসছেন, সাংবাদিকতা করছেন। কিন্তু তারা সাংবাদিকতা করেন, কার্ড ব্যবহার করেন, মোটরসাইকেলে প্রেস লাগান। কিন্তু তাদের ঘুরে দেখবেন ৬ মাস ১ বছর তাদের কোনো নিউজ নাই। এই জায়গা থেকে আপনি কি বলতে চান? এটা যারা করে তাদেরকে আসলে সাংবাদিকতা পেশা থেকে সরে যাওয়া উচিত বলে আমি মনে করি। এবং বর্তমান সরকার একটি আ ঘোষণা দিয়েছেন, যারা শিক্ষকতা পেশার সাথে জড়িত আছেন জি, জি। তারা এই সাংবাদিকতার সাথে থাকতে পারবেন না। আসলে এটায় আমি দ্বিমত পোষণ করছি। কারণ শিক্ষকতা পেশা একটি মহৎ পেশা, সাংবাদিকতাও একটি মহৎ মহৎ পেশা। পেশা। যারা শিক্ষকতা পেশার সাথে জড়িত তারা অন্তত কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত হতে পারে না বলে আমি মনে করি। কারণ শিক্ষক মানুষ গড়ার কারিগর। কারিগর। আর তারা নিশ্চয়ই কোনো খারাপ কাজের সাথে জড়িত জড়াইতে হতে পারবে না। পারবে এই না। সাংবাদিকতা করলে তাদের দ্বারাই সাংবাদিকতা সুন্দর এবং ভালোভাবে সম্ভব। সম্ভব। তারপরও ২-৪ জন থাকতেই পারে যারা আ নামমাত্র সাংবাদিকতার কার্ড এনে নিউজ করে না, সেটা হইতেই পারে। এবার একটা অপ্রিয় সত্য কথা বলি, খারাপ লাগলেও বলতে হবে। কিছু সাংবাদিক আছে, যেমন একটা ঘটনা সত্য, সে জানে সত্য। কিন্তু কিছু টাকার বিনিময়ে, কিছু অর্থের বিনিময়ে সেই সত্যটাকে সে চাপা দেয়। তাদের উদ্দেশ্যে যদি আপনি সভাপতি হিসাবে কি বলতে চান এইসব সাংবাদিকের উদ্দেশ্যে? আমি ইতিপূর্বে বলেছি যে গতকালকে আমরা একটি সভা করেছি। সেখান থেকে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি এ ধরনের অপসাংবাদিকতা বন্ধের জন্য আমাদের যা করণীয়, অন্তত সারা দেশে কি হয় না হয় জানি না, বাউফল থেকে এটা আমরা উদ্যোগ নিয়েছি। এটা ইনশাল্লাহ এটা অচিরেই বন্ধ হয়ে যাবে। এবং এটা প্রশাসনিকভাবে হোক বা আমরা যেভাবে হোক আমরা এটা বন্ধ করবো ইনশাল্লাহ। না, আলোচনার মাধ্যমে হোক, যেভাবে হোক এটা আপনারা এটা রোধ করবেন। রোধ করবো ইনশাল্লাহ। জি। সভাপতি মহোদয়ের কাছে আরেকটি মূল বিষয় হলো, বাউফলে প্রেস ক্লাব ছাড়া বাউফলের সাংবাদিকের সংগঠন আরো অনেক আছে, সবার প্রতি শ্রদ্ধা জানাই। কাউকে ছোট করে না। আসলে একাধিক সংগঠন না থেকে একটা সংগঠন বা এক ছায়ার তলে সবার থাকা কি প্রয়োজন ছিল না? হ্যাঁ, থাকতে পারে। এটা শুধু বাউফল নয়, সারা বাংলাদেশেই
প্রত্যেকটা উপজেলায় একাধিক সংগঠন রয়েছে, যেমন প্রেস ক্লাব নামেই এক একটা উপজেলায় 2টা 3টা প্রতিষ্ঠানও আছে। যেমন দুমকির মতো ছোট একটা উপজেলায়, যেখানে 4টা 5টা ইউনিয়ন নিয়ে একটি থানা, সেখানে 3টা প্রেস ক্লাব। সেদিক থেকে তো বাউফলে অনেক ভালো আছি আমরা। বাউফলের একটি প্রেস ক্লাব এবং সাথে রিপোর্টার সেন্ট্রি আছে, এছাড়াও আরো ছোট ছোট 2টা 3টা সাংবাদিক সংস্থা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, প্রেস ক্লাবে আমরা একই ছায়ার তলে আমরা আসলে আনার চেষ্টা করেছি অনেকেই, কিন্তু বিভিন্ন কারণে তাদেরকে আমাদের আনা সম্ভব হয়নি। অনেকের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে আমরা তাদেরকে আনতে পারিনি। আবার এখানে তারা অনেকেই মনে করছে যে আমি যদি আলাদা করে কোনো সংগঠন করি তাহলে উপজেলায় বিভিন্ন প্রোগ্রামে আমি আলাদা করে দাওয়াত পাবো একই চেয়ারে। যেমন আমি জলিলুর রহমান বাউফলে প্রেস ক্লাবের এই 2বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছি। আমার এ ধরনের এমন কোনো যোগ্যতা নাই যে আমার মনে করেন এখানে প্রেস ক্লাবের মতো বাউফলের একটা ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের মতো জায়গায় 2বারের মতো সভাপতি নির্বাচিত হই, কিন্তু সবার ভালোবাসা, সততা, নিষ্ঠার কারণেই হয়তো আমাকে ভোট দিয়ে তারা 2বার নির্বাচিত করেছেন। আর দেখা গেছে যে এই সভাপতি হিসেবে বিভিন্ন উপজেলার বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠানে আমাকে হয়তোবা দাওয়াত করে। যেমন আইন শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে আমার একজন সদস্য, আমি আইন শৃঙ্খলা কমিটি উপজেলার। যাই হোক, এই অন্য কোন সংগঠনের কোন সদস্য ওই উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য না। জি, আমি যেটা বুঝাতে চেয়েছি, মানে সংগঠন আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু সব কর্মীদের, সাংবাদিক কর্মীদের আসলে সবাইকে যদি আপনার প্রেস ক্লাবের আওতায় আনেন, থাক না আলাদা সংগঠন, একসাথে কাজ করা কি সম্ভব কিনা? হ্যাঁ, এটা আসলে ওইভাবে সম্ভব না। কারণ তাদেরকে যখন ডাকি তারা বলতে পারে যে আমি তো আপনার নেতৃত্বে নাই, আপনি কেন আমারে ডাকেন, আমার কাজ আমাকে করতে দেন। এ ধরনের ঘটনা দেখছি। আর আরেকটা জিনিস জেনে রাখবেন, বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সাংবাদিকরা খুন হয়েছে, বিভিন্ন সাংবাদিকরা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। কিন্তু এটার পিছনেও যাই দেখবেন যে সাংবাদিকরাই এটার মূল কারণের সাংবাদিক। জি, যেমন সাগররণী হত্যার হয়েছে, এই 12 থেকে 13 বছর হয়েছে, আজ পর্যন্ত তাদের বিচার হয়নি। এটা না হওয়ার কারণ সাংবাদিকের মধ্যে একতা নাই। একতা নাই। সাংবাদিকের এক এক সাংবাদিকের শত্রু বলে আমি মনে করি। জি, জি, ধন্যবাদ। অনেক সময় দেখা যায় যে স্থানীয় প্রশাসনের কোনো অনিয়ম যদি কোনো সাংবাদিক নিউজ করে, সেই হিসাবে প্রশাসন তথ্য দেয়া বন্ধ করে দেয়। ভবিষ্যতে যে আরো সামনে কোনো ঘটনা ঘটলে সেই নিউজ তারা দেয় না, যদি আপনি প্রশাসনের বিরুদ্ধে নিউজ করেন। আসলে সেই জায়গা থেকে প্রেস ক্লাবের যে প্রশাসনের সাথে কি এই দূরত্ব বজায় রেখে স্বাধীনভাবে কাজ করতে পারছে, নাকি আপোষ করে কাজ করছে? না, আসলে হয়েছে কি, নিউজ করলে অনেক সময় দেখা যায় যে তথ্য দেয় না, কিন্তু তথ্য নিজের আদায় করে নিতে হবে। তাছাড়া তথ্য প্রযুক্তি আইনে আছে, যদি কোনো অনিয়ম দুর্নীতির কোনো থাকে সেখানে আবেদন করতে হবে, আমি এই তথ্য চাই, সেক্ষেত্রে তারা তথ্য দিতে বাধ্য। জি ভাই, আমরা আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আর আরেক কিছু জানবো, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে এসেছি। বাউফলে সাংবাদিকতা, অনেক সাংবাদিক আছে। কিছু সাংবাদিক আছে যে এক অনুষ্ঠানে যদি আপনাকে দাওয়াত দেয়, সেই অনুষ্ঠানে অন্য সাংবাদিক যাবে না। মানে তাদের মধ্যে একটি কাদা ছোড়াছুড়ি আছে। আর তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আসলে এটা ঠিক না। আমাদের এই ধরনের কাজ পরিহার করা উচিত। কারণ আমরা কাউর শত্রু না বাউফলে। আমরা আসলে মিলেমিশেই থাকতে চাই। এটা আমি বাউফল প্রেস ক্লাবের সভাপতি হিসেবে সবার কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ থাকবে যে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ করলে অথচ অ অ সেই অনুষ্ঠানের জন্য অবশ্য সবাই মিলেমিশে যেন আমরা কাজ মিলেমিশে করি। আমরা আসি। তা না হলে আসলে যিনি আমন্ত্রণ করেন তিনিই কষ্ট পায়। জি, জি, ধন্যবাদ সুন্দর আপনার উপদেশ দেওয়ার জন্য। আরেকটি বিষয় হলো, বাউফল উপজেলায় প্রভাবশালীর বিরুদ্ধে যদি কোনো সংবাদকর্মী নিউজ করে, তারপর যদি তার উপরে কোনো চাপ আসে, প্রেশার আসে, সেই জায়গা থেকে আপনাদের প্রেস ক্লাব থেকে কি উদ্যোগ নেন? যদি কোনো বস্তুনিষ্ঠ সংবাদ করে কোনো সাংবাদিক অ্যাসাল্ট বা কোনো মিথ্যা মামলার শিকার হয়, সেখানে বাউফল প্রেস ক্লাব বিগত দিনেও তার পাশে ছিল, আগামী দিনেও তাদের পাশে থাকবে। আর যুগে যুগে এ ধরনের ঘটনা ঘটে এসেছে, কারণ প্রভাবশালীরা, রাজনীতিবিদরা সবসময় সাংবাদিকদের ব্যবহার করতে চায়। আসলে সাংবাদিকরা ওইভাবে যারা ব্যবহৃত হয়, তারা সাংবাদিকতা পেশায় আসলে তাদের থাকা উচিত না বলে আমি মনে করি। জি, আরেকটি জানতে চাই, যেটি হলো যে আসলে নতুনদের জন্য, যারা সাংবাদিকতা মনে প্রাণে ভালোবাসে, করতে চায়, আছে যে সাংবাদিকতা করবে, নতুন প্রজন্মের জন্য আপনি কি বলতে চান, সাংবাদিকতা যারা আসতে চায়?
আমি বলবো সাংবাদিকতা আসার আগে তাদের অবশ্যই সাংবাদিকতা করতে গেলে কি কি প্রশিক্ষণের দরকার হয়। পিআইবি আছে বাংলাদেশে, পিআইবির প্রশিক্ষণ হইতে পারে, অথবা পিআইবি থেকে আহ, আহ, বই আছে সাংবাদিকতার উপরে ট্রেনিং এর, ওইগুলো পরে জেনে শুনেই তাদেরকে সাংবাদিকতায় উচিত। আসা উচিত বলে আমি মনে করি। জি জি, ধন্যবাদ। আর সবকিছু জানা হলো, এবার আপনার কাছে আমাদের অনুষ্ঠান থেকে একটি প্রশ্ন থাকবে। আপনি সাংবাদিকতার মধ্যে আপনাকে নিজেকে কত নাম্বার দিবেন 10-এ? আসলে ওইভাবে দিতে গেলে আমি আসলে সাংবাদিকতায় বয়স যদিও অনেক, কিন্তু ওইভাবে দক্ষ বা যোগ্য সাংবাদিক বলে আমি নিজেকে নিজে মনে করি না। কারণ শেখার অনেক কিছুই আছে। কারণ আমি এখন পর্যন্ত এখনো বলতে গেলে শিখি। শিক্ষানবিশের মতোই আছি। আমি চেষ্টা করব যে কদিন বেঁচে আছি সততার সাথে নিষ্ঠার সাথে এই সাংবাদিকতা করে যাব, এবং শেখার কোনো বয়স নেই, বয়স নেই, সবসময় শেখা যায়। সবসময় শেখা যায়। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন এই অনুষ্ঠান সম্পর্কে। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই বাউফলের কথা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে আপনারা আগামী দিনের জন্য এগিয়ে নিয়ে যাবেন। এই বাউফলে এ ধরনের একটি প্রতিষ্ঠান, এটা আগামী দিনে জেগে উঠুক। বাউফল না, সারা বিশ্বের মানুষ এটাকে ফলো করুক, দেখুক, এই কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি জলিল ভাই, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষে আমাদের অনুষ্ঠানে যে গেস্ট হিসেবে আসে তাদের একটি সম্মাননা দেই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, সামান্য একটি উপহার আপনার জন্য। সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি ধৈর্য ধরে দেখার জন্য। আমাদের এই অনুষ্ঠানে আমরা তুলে আনি ভিতরের গল্প। আজকে আলাপ করলাম বাউফল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জলিলুর রহমান জলিল ভাইয়ের সাথে। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।